গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, দ্বিতীয় পর্ব। সুরজ মিয়া মই নিয়ে এসেছেন। ডাকবাংলোর পেছনে মই লাগানো হয়েছে। সুরজ মিয়া নিজেই মই বেয়ে তত্তর করে উঠলেন। নিশ্চিত হলেন যে মই ঠিক আছে। মই ভেঙে পড়ে গেলে তার উপর দোষ পড়বে। শ্রাবণী বলল, থ্যাঙ্কস চেয়ারম্যান চাচা। সুরজ মিয়া শুকনো মুখে বললেন, স্যার রাগ করেন কি না? বাবা রাগ করবেন না, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আর কিছু লাগবে আম্মা? লাগলে বলেন, লজ্জা করবেন না। আপনাকে যা আনতে বলা হবে আপনি তাই আনবেন? এত ক্ষমতা কি আমার আছে আম্মা? তবে চেষ্টা করব, এইটা সত্য। আসুন চেয়ারম্যান চাচা, আমার সঙ্গে চা খান। জি না আম্মা, আমি এখন যাই। স্যার ঘুম থেকে উঠলে একবার আসবো, খোঁজ নিয়ে যাব। আপনার কিছু লাগবো কি না তা তো আম্মা বলেন নাই। আমি হলাম আপনার বুড়ো ছেলে, ছেলেকে বলতে দোষ নাই। আমার কিছু লাগবে না। ও আচ্ছা, একটা জিনিস লাগতেও পারে, এখন বুঝতে পারছি না, আপনাকে পরে বলবো। সুরজ মিয়া চিন্তিত বোধ করছেন। মিনিস্টার সাহেবের ছোট মেয়েটা অন্য 10টা মেয়ের মতো নয়, একটু আলাদা। মাথা খারাপও হতে পারে। বড়লোকের মেয়েগুলোর মাথা একটু খারাপ এমনিতেই থাকে। আর এ হলো ছোট মেয়ে, আদর পেয়েছে বেশি। এই মেয়েটা সম্পর্কে গতকাল রাতে একটা খবর পেয়ে তিনি খুবই চিন্তিত বোধ করেছেন। মিনিস্টার সাহেবকে জানাবেন কিনা বুঝতে পারছেন না, জানানো উচিত কিনা তাও বুঝতে পারছেন না। ওসি সাহেবের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। ওসি সাহেবও কোনো পরামর্শ দিতে পারলেন না, শুধু বললেন, চিন্তার বিষয় হয়ে গেল, লক্ষ্য রাখতে হবে। ব্যাপার তেমন কিছু না। পুলিশের সেন্ট্রি খবরটা দিয়েছে, সে মিথ্যা বলেনি। মিনিস্টারের মেয়েটা নিয়ে মিথ্যা বলার সাহস তার হবে না। সে দেখেছে মিনিস্টার সাহেবের ছোট মেয়ে রাত 3টার দিকে একটা চাদর গায়ে একা একা বাড়ি থেকে বের হয়ে নদীর তীর পর্যন্ত গেল। খানিকক্ষণ হাঁটল, তারপর ফিরে এলো। পুলিশের সেন্ট্রি কাছে যায়নি, দূরে দূরে থেকেছে, তবে লক্ষ্য রেখেছে। এখানে অবশ্য ভয়ের কিছুই নেই, খুবই নিরাপদ জায়গা। তবু অঘটন ঘটতে কতক্ষণ লাগে? অঘটন যে কোনো সময় ঘটতে পারে। তবে এখন আর ভয়ের কিছু নেই। সুরজ মিয়া নদীর পাড়ে লোক রেখে দিয়েছেন, নৌকা বাঁধা আছে। নৌকায় 2জন মাঝি। তাদের কাজ হলো ডাকবাংলোর দিকে তাকিয়ে থাকা। কাউকে আসতে দেখলেই একজন নৌকায় থাকবে, অন্যজন ছুটে এসে তাকে খবর দেবে। তখন না হয় মিনিস্টার সাহেবকে খবর দেওয়া যাবে। ব্যাপারটা হয়তো কিছুই না, আবার হয়তো অনেক কিছু। মইয়ের ব্যাপারটা ধরা যাক, এমন কিছু না। মই দিয়ে ছাদে ওঠার শখ বড় মানুষের ছেলেপুলোদের হবি। কিন্তু মই দিয়ে ছাদে উঠে এই মেয়ে যদি নিচে ঝাঁপ দেয়, তখন অবস্থাটা কী হবে? যে মেয়ে নিশিরাতে নদীর পাড়ে যেতে পারে, সে অনেক কিছুই করতে পারে। মেয়েটার মধ্যে পাগলামি আছে, ভালো রকম পাগলামি আছে। সুরজ মিয়ার ধারণা মেয়েটার বড় বোনের মধ্যেও আছে। সেই মেয়েও একা একা ঘুরে বেড়ায়। পাগলামি বংশগত ব্যাপার। একজনের কারোর থাকলে সবার মধ্যে খানিকটা চলে আসে। মিনিস্টার সাহেবের মধ্যেও কি আছে? সুরজ মিয়া এখনও তা ধরতে পারেননি, তবে খানিকটা আছে বলে মনে হয়। না হলে থানার ওয়্যারলেসে কেউ খবর পাঠায় সুন্দরবনে বাঘের সংখ্যা কত? সুন্দরবনে বাঘের সংখ্যা দিয়ে কী হবে? এটা কি জানার বিষয়? শ্রাবণী সুরজ মিয়ার সঙ্গে বাগানে হাঁটছেন। সুরজ মিয়া মেয়েটির হাব ভাব বোঝার চেষ্টা করছেন। মেয়েটাকে তো বেশ সহজ স্বাভাবিকই মনে হচ্ছে, ভয় পাওয়ার বোধহয় কিছুই নেই। ওই দিন রাতে নদীর ঘাটে একা একা কেন গিয়েছিল জিজ্ঞেস করে ফেলবেন নাকি? রেগে না গেলেই হয়। হাসতে হাসতে জিজ্ঞেস করতে হবে, যাতে রাখতে না পারে। আম্মা, একটা কথা বলবো? বলতে ইচ্ছে করলে অবশ্যই বলবেন। সুরজ মেয়ে ইতস্তত করতে লাগলেন। বোধহয় বলাটা ঠিক হবে না। শ্রাবণী বলল, এমন কোনো কথা যা আপনার বলতে অস্বস্তি লাগছে? সুরজ মিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন, ভুলও হইতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। বলে ফেলুন তো শুনি, এত পেঁচানোর কোনো দরকার নেই। মানে ব্যাপারটা হয়েছে কি, পুলিশের সেন্ট্রি আমারে বলল আপনারে নাকি দেখেছে রাত 3টার দিকে একা একা নদীর পাড়ে গেছেন। শ্রাবণী সহজ গলায় বলল, ঠিকই দেখেছে। আপনি এটা বলতে এত অস্বস্তি বোধ করছেন কেন? না মানে গভীর রাত হয়েছে তো কি হয়েছে? ভরা পূর্ণিমা,
ডাকবাংলোর সঙ্গে নদী, ডাকবাংলোয় পুলিশ পাহারা, কাছে এই একদল আনসার। ডাকলেই ছুটে আসবে। আমি ভয় পাবো কেন? না, ভয়ের কিছু নাই। আমার অবশ্য খানিকটা ভয় ভয় করছিল, কিন্তু এত সুন্দর লাগছিল বালির উপর চাঁদের আলো। ভাবলাম কাছে গিয়ে দেখে আসি। আপনার ধারণা কাজটা ভুল হয়েছে? জি না আম্মা, ভুল হয় নাই। তবে স্যার শুনলে রাগ করবেন। বাবা শুনেছেন। সকালবেলায় বাবাকে বলেছি। বাবা রাগ করেননি, শুধু বলেছেন নেক্সট টাইম এমন ইচ্ছে যদি হয় তাহলে যেন একজন সেন্ট্রি সঙ্গে করে নিয়ে যাই। সুরজ মিয়া এখন খানিকটা নিশ্চিত বোধ করছেন। ব্যাপারটা যত জটিল শুরুতে মনে হয়েছিল, এখন দেখা যাচ্ছে তত জটিল নয়। চেয়ারম্যান চাচা। জি আম্মা। আপনার বাড়ি এখান থেকে কত দূরে? বেশি দূরে না আম্মা, কাছি। চলুন তাহলে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসি। সুরজ মিয়া হকচকিয়ে গিয়ে বললেন, শুনে খুবই আনন্দ পেয়েছে আম্মা, কিন্তু স্যারকে না জিজ্ঞেস করে আপনাকে নিতে পারবো না। স্যার অনুমতি দিলে একদিন নিয়ে যাব। বাড়ির মেয়ে ছেলেরাও আপনাকে আর বড় আম্মাকে দেখতে চায়। শাহেদের ঘুম ভেঙেছে। সে জানালা দিয়ে দেখছে শ্রাবণী এবং টুপি মাথায় বুড়ো এক ধরনের একজন লোক বাগানে হাঁটছে। শ্রাবণী হাত নেড়ে নেড়ে খুব গল্প করছে। শাহেদের জ্বর শেষ পর্যন্ত আসেনি। শরীর ঝরঝরে লাগছে। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। এখন প্রচণ্ড খিদে বোধ হচ্ছে। শাহেদ বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। হাত উঁচিয়ে শ্রাবণীকে ইশারা করলো। শ্রাবণী এগিয়ে আসছে। তাকে রোগা রোগা লাগছে। গুড মর্নিং শাহেদ ভাই। গুড মর্নিং শ্রাবণী। এইমাত্র ঘুম থেকে উঠলেন? অনুমান করুন তো কটা বাজে? 8টা। হয়নি, বাজে মাত্র 7টা। এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। গ্রামে এলেই দেখবেন সময় স্লো হয়ে যায়, এক ধরনের টাইম ডাইলেশন হয়। আপনার কাছে মনে হচ্ছে 8টা বাজে, আসলে বাজছে 7টা। ওই বুড়ো ভদ্রলোক কে? উনার নাম সুরজ মিয়া, চেয়ারম্যান। চেয়ারম্যান শুনলেই খুব খারাপ ধরনের চরিত্রের কথা মনে আসে। উনি মোটেও সেরকম নন, নিতান্তই ভালো মানুষ। আমার জন্য মই এনে লাগিয়ে দিয়েছেন। কি এনে লাগিয়েছেন? মই, ছাদে ওঠার মই। আপনি তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলুন, আপনার জন্য চায়ের ব্যবস্থা করে আসি। কুয়ার পাশে বসে চা খান, দেখুন কি অদ্ভুত লাগে। কুয়ার পাড়ে বসে চা খেতে হবে? কিংবা এক কাজ করা যেতে পারে, আমরা দুজন চায়ের কাপ নিয়ে ছাদে চলে যেতে পারি। আপা ঘুম ভেঙে যখন দেখবে আপনি নেই, তখন তার মাথা খারাপ হয়ে যাবে। তোমার আপা কি এখনো ঘুমোচ্ছে? মনে হয় ঘুমোচ্ছে। ডেকে তুলবো? দরকার নেই, তুমি বরং চা নিয়ে এসো। শ্রাবণী রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে পিঠা বানানোর চেষ্টা করছে। জাহানারা ভাপা পিঠা বানাচ্ছেন। ঠিক মতো হচ্ছে না, ভেঙে যাচ্ছে। নবনীর ঘুম ভেঙেছে। সে মুখ ধুয়ে মার পাশে বসে আছে। মাকে সাহায্য করাই তার ইচ্ছা। কোনো উপায় নেই। জাহানারা তাকে কোনো কিছুতে হাত দিতে দিচ্ছেন না। শ্রাবণী বলল, আপা, শাহেদ ভাই কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছেন, তোমাকে চা নিয়ে যেতে বলছেন। নবনী গেল। জাহানারা মেয়ের লজ্জা উপভোগ করলেন। হাসি চাপতে চাপতে বললেন, চাটা তুই নিজেই বানিয়ে নিয়ে জানা। পিঠার হাঁড়ি নামিয়ে কেতলি বসিয়ে দে। নবনী বলল, সব তুমি করবে, চাটাই বা শুধু শুধু আমি করব কেন? চা তুমিই বানাবে। কুয়ার পাড়টা এত সুন্দর রাতে বোঝা যায়নি। কুয়ার চারপাশে চিকুন চিকুন পাতার অচেনা কিছু গাছ পুরো জায়গাটার উপর ছায়া ফেলে আছে। গাছের নিচ ছকছকে পরিষ্কার। একটা পাতাও পড়েনি। পরিষ্কার থাকারই কথা। সকাল বিকাল দুবেলা ঝাড় দেওয়া হচ্ছে। মালি শাহেদকে দাঁড়িয়ে থাকতে দেখে দুটো ফোল্ডিং চেয়ার নিয়ে এলো। শাহেদ বলল, আপনাদের ডাক বাংলো খুব সুন্দর। মালি কিছু বলল না। এমনিতে সে প্রচুর কথা বলে। এখন চেয়ারম্যান সাহেব তাকে বলে দিয়েছেন, মুখ বন্ধ রাখবি, কোনো কথা বলবি না। কি বলবি সর্বনাশ হয়ে যাবে। যে সে লোক আসে নাই, মন্ত্রী, জাত সাপ। ট্রেতে করে চা, টোস্ট বিস্কিট নিয়ে নবনী আসছে। এই শীতের মধ্যেও ঘুম থেকে উঠে সে গোসল করে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, কানে মুক্তার দুল। শাড়ির রং তার গায়ের রঙের সাথে মিলেমিশে গেছে। সুন্দর দেখাচ্ছে নবনীকে। তার দিক থেকে চট করে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব না। শাহেদ বলল,
আজ ভোরবেলা আয়নায় তুমি নিজেকে দেখেছ? না, কেন? না দেখে থাকলে খবরদার দেখবে না, নজর লেগে যাবে। নিজের নজর সবচেয়ে বেশি লাগে। আজ তোমাকে দেখাচ্ছে স্বর্গের অপ্সরীদের মতো। স্বর্গের অপ্সরীরা কি চা এবং টোস্ট বিস্কুট নিয়ে আসে? তারা আনে অমৃত। চা এখন অমৃতর মতোই লাগবে। শাহেদ চায়ের কাপ তুলে নিল। নবনী বলল, বিস্কিট খাও, নাস্তা দিতে দেরি হবে। মা ভাপা পিঠা বানানোর চেষ্টা করছেন। পিঠা জোড়া লাগছে না, লাগবে বলেও মনে হয় না। রাতে ঘুম কেমন হয়েছিল? খুব ভালো ঘুম হয়েছে, এক ঘুমে রাত কাবার। নবনী শাহেদের সামনে বসেছে। সে তার নিজের চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, জায়গাটা কি অদ্ভুত সুন্দর, লক্ষ্য করেছ? হ্যাঁ, লক্ষ্য করলাম। আর কীরকম নির্জন সেটা দেখেছ? হ্যাঁ। নবনী বলল, ডাকবাংলোটা গ্রামের মূল বসতি থেকে অনেকখানি দূরে। নীলকর সাহেবরা বানিয়েছিল। তারা মানুষদের কাছ থেকে দূরে থাকতে চাইত। শাহেদ বলল, এই অঞ্চলে তো নীল চাষ হবার কথা না। নীলকর সাহেব তুমি কোথায় পেলে? আমি যা শুনেছি তাই তোমাকে বললাম। সাহেবদের কবরখানাও নাকি আছে। এক সাহেবের স্ত্রী নাকি মারা গিয়েছিলেন, তার কবর আছে। কবরে 4 লাইনের কবিতা আছে। কবরটা কোথায়? আমি জানি না, শ্রাবণী জানে। ওকে বলো তো আমাকে দেখাতে। বলবো। শাহেদ হাসতে হাসতে বলল, কোথাও বেড়াতে এসে অবশ্য কবর দেখে বেড়ানোর কোনো কাজের কথা না। নবনী উঠে দাঁড়ালো। শাহেদ বলল, যাচ্ছ কোথায়? বসো না। নাস্তার ব্যবস্থা দেখি। মা যা শুরু করেছেন, আজকেও নাস্তা খেতে পারবে বলে মনে হয় না। নাস্তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি বসো। নবনী বসল। শাহেদ বলল, সুন্দর কোনো প্রেমের কবিতা আমার মুখস্থ নেই। থাকলে এখন তোমার দিকে তাকিয়ে আবৃত্তি করতাম। তুমি এত সুন্দর কেন? নবনী চট করে মাথা ঘুরিয়ে নিল। তার চোখে পানি এসে যাচ্ছে, যে চোখের পানি শাহেদকে দেখাতে চায় না। শাহেদ বলল, আমার দিকে তাকাও, অন্যদিকে তাকিয়ে আছো কেন? নবনী বলল, কাল রাতে আমি তোমাকে রাগিয়ে দিয়েছি, এরকম আর হবে না। শাহেদ হাসতে হাসতে বলল, তার মানে কি? এই যে আমি যা চাইবো তাই পাবো? নবনী জবাব দিল না। কিছুদিন মন্ত্রিত্ব করলে বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে যায়। মন্ত্রীরা কোনো কিছুতেই বিস্মিত হন না। জামিল সাহেবের ক্ষেত্রে তা ঘটেনি। তিনি সুরুজ মিয়ার কার্যক্ষমতায় বিস্মিত হয়েছেন। তিনি বিষয় চাপা দেবার চেষ্টাও করছেন না। সুরুজ মিয়া যা করছেন তা হলো, ময়মনসিংহ থেকে একটা ফ্রিজ নিয়ে এসেছেন। ফ্রিজের সঙ্গে মেকানিক এখন খুটখাট করে 3 পয়েন্ট প্লাগ বসাচ্ছে। সুরুজ মিয়া একটু দূরে দাঁড়িয়ে হাত কসলাচ্ছেন। জামিল সাহেব বললেন, এই ফ্রিজ আপনি নিজে কিনে এনেছেন? জি স্যার। কেন? ওই দিন শুনলাম বেগম সাহেব ঠান্ডা পানির খাওয়ার অভ্যাস। ওনার কষ্ট হইতেছে। শোনার পর মনটা খারাপ হয়ে গেল। আমরা তো 2 দিন পর চলে যাব, তখন ফ্রিজ কী করবেন? অসুবিধা নাই স্যার, রেখে দিব। আপনারা হইলেন মেহমান, আমি থাকতে মেহমানের কষ্ট, এটা তো স্যার অচিন্তনীয়। এরকম সেবা যত্ন সব মেহমানদেরই করেন? করার চেষ্টা করি স্যার, তবে কেউ তো এদিকে আসেন না। রাস্তাঘাট ভালো না, তবু যারা আসেন যত্ন করার চেষ্টা করি। আমার ক্ষমতাও স্যার সামান্য, নাদান মানুষ। আপনার ক্ষমতা মোটেই সামান্য নয়, আমি বিস্মিত হয়েছি। আপনি কি কিছু চান আমার কাছে? আপনার কোনো তদবির আছে? জি না স্যার, আমার কোনো তদবির নাই। সত্যি বলছেন তো? জি স্যার, সত্যি। ফ্রিজ লাগানো হয়েছে। হালকা শোষো শব্দ আসছে। পানির বোতল ভর্তি করে রাখা হয়েছে। জাহানারা স্বস্তি বোধ করছেন। অনেক দিন পর আরাম করে পানি খাওয়া যাবে। তবে ফ্রিজের রং তার পছন্দ হয়নি। কটকটে হলুদ রং, তাকালেই মাথা ধরে যায়। জাহানারা বাইরের লোকজনদের সঙ্গে কথাবার্তা বিশেষ বলেন না। সুরজ মিয়ার সঙ্গে বললেন, এত যন্ত্রণা করা কোনো প্রয়োজন ছিল না। ঠান্ডা পানি আমাকে খেতেই হবে এমন তো কোনো কথা নেই। যাই হোক, আপনাকে ধন্যবাদ। সুরজ মিয়া বিনয়ে নিচু হয়ে বললেন, যা দরকার হবে আমাকে বলবেন বেগম সাহেব, কোনো সংকোচ করবেন না। শাহেদ পাখি শিকারের কথা বলেছিল। শীতের পাখি সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে। এটা পাখি শিকারেরই জায়গা। গত বৎসর কমিশনার সাহেব তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন। পাখি শিকারের জন্যেই এসেছিলেন।
জাহানারা বললেন, ব্যবস্থা করতে হবে, নবনীর বাবাকে না জানিয়ে, উনি শুনলে রাগ করবেন। অতিথি পাখি মারা আইনে নিষেধ। সব কথা স্যারকে জানানোর দরকার নেই, উনি কিছুই জানবেন না। আমি নৌকা, বন্দুক সব ব্যবস্থাই করে রাখবো। ভোর রাত্রে যাওয়া লাগবে। দুই আম্মাও কি সাথে যাবেন? হ্যাঁ, ওরাও নিশ্চয়ই যেতে চাইবে। কোনো অসুবিধা নাই বেগম সাহেব, আমি ব্যবস্থা করে খবর দিব। আপনি হুট করে চলে যাবেন না, নাস্তা খেয়ে যাবেন। জি আচ্ছা। সুরজ মিয়া নিজের বুদ্ধি খাটিয়ে দু একটা কাজ করলেন। বিকালের মধ্যে খুঁটি বসিয়ে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করলেন। ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম ঘরেই ছিল। গত বছর কমিশনার সাহেব ব্যাডমিন্টন খেলতে চেয়েছিলেন। সব জিনিসপত্র যখন জোগাড় হলো তখন তারা চলে গেলেন। সুরজ মিয়া যত্ন করে তুলে রেখেছিলেন, এখন কাজে লেগেছে। এ জগতে কিছুই নষ্ট হয় না, এক সময় না এক সময় কাজে লাগে। মিনিস্টার সাহেবের পেছনে তার শ্রমও বৃথা যাবে না, একসময় কাজে লাগবে। বিকেল, রোদ পড়ে এসেছে। শাহেদ খুব আগ্রহ নিয়ে ব্যাডমিন্টন খেলছেন। একদিকে শাহেদ, অন্যদিকে শ্রাবণী। নবনীকে খেলার ব্যাপারে রাজি করানো যায়নি, সে নাকি জীবনে ব্যাডমিন্টন খেলেনি। শাহেদ বলল, এটা কোনো খেলা না যে শিখতে হবে, র্যাকেট হাতে নিলেই খেলা যায়। সাহস করে র্যাকেটটা হাতে নাও। নবনী বলল, আমার এত সাহস নেই, আমি বরং দেখি। দেখতেই আমার ভালো লাগছে। শ্রাবণী বলল, দেখতে তোমার মোটেও ভালো লাগছে না, তুমি খুব বিরক্ত হয়ে তাকিয়ে আছো। মোটেই বিরক্ত হয়ে তাকিয়ে আছি না, তুই যে হারে ভূত হচ্ছিস দেখে ভালো লাগছে। আপা, আমি হারে ভূত হচ্ছি না। শাহেদ ভাই কেমন খেলে আমি বোঝার চেষ্টা করছি। যখন বোঝা হয়ে যাবে তখন বাজির খেলা খেলবো। সিরিয়াস বাজি ধরে খেলা হবে। কি বাজি? বাজির টার্মস অ্যান্ড কন্ডিশন পরে ঠিক করা হবে। শাহেদ নবনীর দিকে তাকিয়ে বলল, প্রায় 15 বছর পর ব্যাডমিন্টন খেলছি, দারুণ লাগছে, আমি থরলি এনজয় করছি। নবনী বলল, তাহলে এনজয় করতে থাকো, আমি একটু ঘুরে আসি, খেলা শেষ হলে একসঙ্গে চা খাবো। ঠিক আছে, চা নাস্তা খেয়ে ইংরেজ সাহেবের স্ত্রীর কবর দেখে আসব। কোথায় যেন কবরটা? শ্রাবণী বলল, জঙ্গলের ভেতরে। ডাকবাংলো থেকে একা বেরোতে নবনীর ইচ্ছে করছিল না। সে রান্নাঘরে ঢুকে মাকে ধরল, আদরে গলায় বলল, মা চলো তো, আমার সঙ্গে ঘুরে বেড়াবে। সারাক্ষণ রান্নাঘরে বসে থাকার জন্য তুমি নিশ্চয়ই বেড়াতে আসোনি, চলো আমার সঙ্গে। কোথায়? পৃথিবীর সবচেয়ে বড় বটগাছ তোমাকে দেখিয়ে আনবো। দিনের বেলা মনে করিস না কেন? এখন যাব কিভাবে? কাচ্চি বিরিয়ানি বসিয়েছি, এখন তো নড়াই যাবে না। নবনী একা একাই বের হলো। গেটের বাইরে সেন্ট্রি পুলিশ দুজন একসঙ্গে স্যালুট দিল। নবনী জানতে ইচ্ছে করলো, স্যালুট দেওয়ার সময় এরা কী ভাবে? কিছু নিশ্চয়ই ভাবে, তাদের ভালো না লাগা নিশ্চয়ই। আচ্ছা, এরা কি শ্রাবণীকেও স্যালুট দেয়? শ্রাবণীকে জিজ্ঞেস করতে হবে। আম্মা কোথায় যান? নবনী থমকে দাঁড়ালো। সুরজ মিয়া ছুটতে ছুটতে আসছেন। সুরজ মিয়ার মুখ ভর্তি পান। নবনীর কাছে এসে রাস্তার উপর পানের পিক ফেললেন, টকটকে লাল পিক। নবনী মনে হলো মানুষটা রক্ত বমি করছে। কোথায় যান আম্মা? কোথাও না, হাঁটতে বের হয়েছি, দৃশ্য দেখছি। দেখার কিছু নাই, গণ্ডগ্রাম জায়গা, কিছু গাছপালা। গাছপালা আমার কাছে খুব সুন্দর লাগছে। রাস্তাঘাট খারাপ, বড় ধুলা, হাঁটার চাইতে নদীপথে যাওয়া ভালো। নৌকা একটা তৈরি রেখেছি ঘাটে, দুজন মাঝি আছে, যখন বলবেন নিয়ে যাবে। থ্যাংক ইউ। থানার একটা স্পিডবোট ছিল, তার আবার ডিজেল নাই, মেশিনও কি জানি গন্ডগোল। আমি ওসি সাহেবরে বললাম মেশিন সারাই করতে ডিজেল আনতে, প্রয়োজনে কাজে না লাগলে স্পিডবোটের ফায়দা কি? আমাদের কোনো প্রয়োজন নেই, বেড়াতে ইচ্ছে হলে নৌকা তো আছি। নৌকা আম্মা 24 ঘন্টা আছে, তোষক দিয়ে বিছানা করা, যখন ইচ্ছা মাঝিকে বলবেন, আমাকেও বলতে পারেন, আমি হলাম আম্মা আপনার বুড়ো ছেলে। সুরজ মিয়া সঙ্গে সঙ্গে আসছেন। নবনী ভালো লাগছে না, সে একা একা হাঁটতে চাচ্ছিল। লোকটার মুখের উপর বলতেও পারছেন না, আপনি চলে যান। সুরজ মিয়ার বোধ হয় যাবার ইচ্ছেও নেই, হেলতে দুলতে আসছে। মনে হয় নবনীর সঙ্গে গল্প করে আরাম পাচ্ছে। নবনী লোকটাকে কি ডাকবে ভেবে পাচ্ছে না।
শ্রাবণী কত সহজভাবে চাচা ডাকে। শ্রাবণীর মতো সহজভাবে চাচা ডাকতে পারলে মন্দ হতো না। চেয়ারম্যান সাহেব। জি আম্মা। ইংরেজ সাহেবের স্ত্রীর যে কবর আছে সেটা কোথায়? কার কবর বললেন? ইংরেজ সাহেবের স্ত্রীর কবর। যে সাহেব এই ডাকবাংলো থাকতেন তার স্ত্রী, মহিলার নাম মারিয়ানা স্টোন। সুরজ মিয়া বিস্মিত হয়ে বললেন, এরকম কোনো কবর তো আম্মা এই অঞ্চলে নাই। কবরের কথা আপনারে কে বলেছেন? নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলল। বোঝাই যাচ্ছে কবরের ব্যাপারটা শ্রাবণে বানানো, কোনো বইয়ে পড়েছে বোধ হয়। সুরজ মিয়া বললেন, কবরের বিষয়টা কে বলেছে? মনে পড়ছে না, কে যেন বলেছে। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখব। আপনাকে খোঁজ নিতে হবে না, অন্য কোনো ডাক বাংলো সম্পর্কে শুনেছিলাম, এটার সঙ্গে গুলিয়ে ফেলেছি। নবনী সড়ক ছেড়ে পায়ে চলা পথ ধরল। সুরজ মিয়া বিস্মিত হয়ে বললেন, এই দেখে কই যান? একটা বটগাছ আছে, বটগাছটা দেখতে এসেছি। বটগাছ দেখার কি আছে আম্মা? ঢাকা শহরে তো আর বটগাছ দেখার সুযোগ হয় না, সুযোগ পাওয়া গেছে যখন দেখে যাই। বটগাছের সামনে এসে নবনী থমকে দাঁড়ালো। আজও প্রথম দিনের মতো বলতে ইচ্ছে করলো, হ্যালো মিস্টার বটগাছ, কেমন আছেন? বলা হলো না। সঙ্গে সুরজ মিয়া আছে, তার সামনে চুপ করে থাকাই ভালো। এই বটগাছটার বয়স কত হবে? বলা মুশকিল আম্মা, তবে খুব পুরানা গাছ। গাছে গুড়ি বাঁধানো, কারা বাঁধিয়েছে জানেন? জি না আম্মা, জানি না, আমরা ছোটবেলা থেকেই দেখতেছি এইরকম। নবনী বলল, আসুন ওইখানে গিয়ে বসি। না যাওয়াই ভালো আম্মা। না যাওয়াই ভালো কেন? জংলা জায়গা, কেউ আসে না, সাপ খুব থাকতে পারে। শীতকালে সাপ থাকবে না, আসুন যাই। বটের ঝুড়ির ফাঁক দিয়ে নবনী চট করে ঢুকে গেল। বাধ্য হয়ে পেছনে পেছনে সুরজ মিয়া ঢুকলেন। তিনি খুব অস্বস্তি বোধ করছেন। মেয়েটার সঙ্গে এসে দেখি একটা সমস্যা পড়া গেছে। না এসেও উপায় ছিল না। একটা মেয়েকে এভাবে একা একা ছেড়ে দেয়া যায় না। নবনী বটগাছের গুড়ির কাছে এসে অবাক হয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড! সে দাঁড়িয়ে আছে মাঝখানে, চারদিকে বটের ঝুড়ি দিয়ে ঘেরা, যেন বৃক্ষের দেয়াল। মনে হচ্ছে সুন্দর একটা দুর্গ। এই দুর্গের ভেতরে কেউ আসতে পারবে না। ভেতরটা খুব পরিষ্কার, একটা শুকনো পাতাও পড়েনি। সিমেন্টের বাঁধানো অংশটি বেশ প্রশস্ত। ইচ্ছে করলে যে কেউ শুয়ে থাকতে পারবে। কালো সিমেন্ট, দেখলেই হিম হিম ভাব হয়। নবনী বলল, কি অদ্ভুত জায়গা দেখেছেন চেয়ারম্যান চাচা? এই প্রথম নবনী চাচা বলল। তার খুব খারাপ লাগলো না। সুরজ মিয়া বললেন, চলেন আম্মা যাই। যাই যাই করতেছেন কেন? বসুন না, সন্ধ্যা হইতে বেশি বাকি নেই, চলেন যাই। আরেক দিন দিনের বেলা আসলেই হবে। সন্ধ্যা হোক, দেখি এখান থেকে সন্ধ্যা হওয়া দেখতে কেমন লাগে। সুরজ মিয়া খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। এই মেয়ে মনে হচ্ছে সমস্যায় ফেলে দেবে। জংলা জায়গায় সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে চাইলে তো বিরাট সমস্যা হবে। স্যার শুনলে শুধু যে মেয়ের উপর রাগ করবেন তা না, তার উপরেও রাগ করবেন। রাগ করবারই কথা। চেয়ারম্যান চাচা। জি আম্মা। একটা কাজ করতে পারবেন? সুরজ মিয়া শঙ্কিত গলায় বললেন, কি কাজ? আমি এখানে অপেক্ষা করি, আপনি শ্রাবণীকে নিয়ে আসুন, ও দেখুক কি সুন্দর জায়গা। আম্মা কি বললেন? আমি বলছি, যদি আপনার কষ্ট না হয় তাহলে শ্রাবণীকে একটু নিয়ে আসুন। সুরজ মিয়া চিন্তায় অস্থির হয়ে পড়লেন। ভালো যন্ত্রণায় পড়া গেল। মেয়েটার সঙ্গে আসা বিরাট বোকামি হয়েছে। এমন বোকামি তিনি সচরাচর করেন না। 15 বছর ধরে তিনি এই অঞ্চলের চেয়ারম্যান। বোকা লোকের পক্ষে এতদিন চেয়ারম্যান থাকা সম্ভব না। আজ মনে হচ্ছে তিনি নিজেকে যত বুদ্ধিমান মনে করেন, আসলে তত বুদ্ধিমান নন। আম্মা চলেন, আজ যাই। আরেকদিন দিনের বেলায় ছোট আম্মাকে নিয়ে আসবেন। বটগাছ তো চলে যাবেন আম্মা, এইখানেই থাকবে। গাছে তার জায়গা ছেড়ে যাওয়ার উপায় নেই। তাছাড়া সন্ধ্যাবেলা একা একা থাকা ঠিকও না। দুনিয়া তো ভালো জায়গা না, দুনিয়া খুবই মন্দ জায়গা। আপনি হইলেন মেয়ে মানুষ, আমাকে দেখেন পুরুষ মানুষ, বয়স 50-এর উপরে। বলতে গেলে দিন শেষ। এই আমি সন্ধ্যার পর একা বার হই না। কেন বার হন না? ভূতের ভয়? মানুষের চেয়ে বড় ভূত আর কিছু নাই। মানুষ হলো সবচেয়ে বড় ভূত। দুবার আমাকে মারার চেষ্টা করেছে। একবার বেড়া ভাঙ্গা ঘরে ঢুইক্কা দাও দিয়া কোপ দিছে।
সেই বছরই পাকা দালান দিলাম। আরেকবার সন্ধ্যাকালে। নবনী বলল, থাক, শুনতে চাচ্ছি না, চলুন ফিরে যাই। সুরজ মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, চলেন আম্মা। সারাপাত নবনী একটি কথাও বলল না। সুরজ মিয়াও চুপ করে রইলেন। নবনী গেট দিয়ে ঢুকেই থমকে দাঁড়ালো। ডাক বাংলোর সামনে বেশ ভিড়। দুটা পাজারো জিপ দাঁড়িয়ে আছে। একটা জিপের পেছনে চাকা পাংচার হয়েছে, চাকা বদল করা হচ্ছে। ডাক বাংলোর সামনে চেয়ার পাতা হয়েছে। চেয়ারেও দুটো দল। একটা দলের সঙ্গে আছেন জামিল সাহেব, অন্যটি খানিকটা দূরে। নবনী মনে হলো বেশ উৎসব উৎসব ভাব। সন্ধ্যাবেলায় এত বড় দল কোত্থেকে এসেছে কে জানে। এরা কি এখানে থাকবে? নবনী সবাইকে পাশ কাটিয়ে যাওয়াই ঠিক মনে করল। ডাকবাংলোর পেছনের দরজা দিয়ে ঢোকাই ভালো, কেউ দেখবে না। লাভ হলো না, সবাই তাকে দেখল। আগ্রহ এবং কৌতূহল নিয়ে তাকালো। জামিল সাহেব বললেন, ওই দেখুন আমার বড় মেয়ে, ওর নাম নবনী। নবনী সবাইকে সালাম দিবে কি না কয়েক মুহূর্ত চিন্তা করল। ঠিক করলেন দিবে না। এত দূর থেকে সালাম দেয়া অর্থহীন। চেঁচিয়ে বলতে হবে। এর চেয়ে মাথা নিচু করে হেসে ঘরে ঢুকে পড়াই ভালো। পেছনের দরজা দিয়ে ঢোকার সময় প্রথমেই শ্রাবণীর ঘর পড়ে। ঘরে বাতি জ্বলছে, দরজা খোলা। শ্রাবণী মোড়ায় বসে আছে। টিনের বড় গামলা ভর্তি গরম পানিতে তার বাপা ডুবানো। শ্রাবণী হাতে বই, তবে গল্পের বই না, পাঠ্য বই, ফিজিক্সের বই। নবনী বলল, তোর কি হয়েছে? পা মচকে ফেলেছি। শাহেদ ভাইয়ের একটা রং সার্ভিস রিটার্ন করতে গিয়ে পা পিছলে আলুর দম। বেশি ব্যথা পেয়েছিস? সিরিয়াস ব্যথা পেয়েছি, বিকট চিৎকার। মার ধারণা পা ভেঙে ফেলেছি। সঙ্গে সঙ্গে তার বুক ধরফর শুরু করলো। ইন্টারেস্টিং এক সিচুয়েশন। শাহেদ ভাই এমন মন খারাপ করলেন যেন তিনি নিজেই ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে বাড়ি মেরে আমার পা ভেঙেছেন। নবনী বলল, তোকে দেখে তো কিছু বোঝা মুশকিল। আসলে পা ভাঙেনি তো? না, ভাঙেনি, ফোলা কমে গেছে। ভাঙলে এত তাড়াতাড়ি ফোলা কমতো না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে নবনী বলল, আচ্ছা, ভালো কথা। ইংরেজ মহিলার কবরটা যেন কোথায়? শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, কাছি। নিয়ে যাবে আমাকে? পা ফেলতে পারি না, নিয়ে যাব কিভাবে? মহিলার কবর যে বুঝলি কি করে? নাম লেখা আছে, মারিয়া স্টোন না কি জানো। নামের শেষে কবিতা আছে। কি কবিতা? দ্য বেলস উইল রিং, দ্য বার্ডস উইল সিং। রিংয়ের সঙ্গে সিংয়ের সহজ মিল। শ্রাবণী বলল, স্বামী বেচারা নিজেই বোধহয় লিখেছে, ভালো মিল পায়নি। কবর নিয়ে এত কথা জিজ্ঞেস করছো কেন? এমনি। নবনী মার খুঁজে গেল। জাহানারা রান্নাঘরে ছিলেন না, বিছানায় শুয়েছিলেন। ঘর অন্ধকার। তার মাথার কাছে মিলুবুয়া দাঁড়িয়ে আছে। সন্ধ্যার পর থেকে সে সবসময় মার কাছে থাকবে। নবনী বলল, মা, তুমি রান্নাঘর থেকে নির্বাসিত, ব্যাপার কি বলো তো? জাহানারা ক্লান্ত গলায় বললেন, মাথাটা হঠাৎ ঘুরে গেল। প্রেশার বেড়েছে হয়তো। প্রেশার মেপে দেব? না, তুই আমাকে ঠান্ডা গ্লাস পানি খাওয়া। নবনী ঠান্ডা পানি নিয়ে এলো। জাহানারা পানি খেয়ে আবার শুয়ে পড়ল। নবনী বসলো মার পাশে। জাহানারা মেয়ের কোলে একটা হাত রাখলেন। নরম গলায় বললেন, এতক্ষণ শাহেদ ছিল, তুই আসার একটু আগে গেল। তোর খোঁজেই বোধহয় গিয়েছে। আমাকে কোথায় খুঁজবে? কি না কে বটগাছ আছে, তো সেখানে যাবার কথা। শ্রাবণী ওকে তাই বুঝিয়েছে। মা, শ্রাবণী যে প্রচুর মিথ্যা কথা বলে তুমি জানো? এই বয়সে মিথ্যা কথা সবাই বলে। আমিও বলতাম। বলেছিস নিশ্চয়ই, এখন মনে নেই। শ্রাবণী বানিয়ে বানিয়ে বলেছে এখানে কোনো জঙ্গলের মধ্যে নাকি এক ইংরেজ মহিলার কবর আছে, মারিয়ানা স্টোন নাম। আমাকেও বলেছে। ওর হাবভাব আমার ভালো লাগছে না মা। ওকে নিয়ে চিন্তা করিস না, ও ঠিকই আছে। আয়, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। কী নিয়ে কথা বলতে চাও? তোকে নিয়ে বলি। আজ শাহেদ তোর বিয়ের ব্যাপারে কথা বলল। নিজ থেকে বলল নাকি তুমি জিজ্ঞেস করলে? নিজ থেকেই বলল। তার মা খুব অসুস্থ। তার মা চাচ্ছেন বিয়েটা তাড়াতাড়ি হোক। সে তো তার মায়ের অসুখের কথা আমাকে কিছু বলেনি। শাহেদ কখনো তার সমস্যার কথা বলে না। ও অনেকটা আমার মতো। নবনী হাসতে হাসতে বলল, তোমার কি কোনো সমস্যা আছে মা? আছে। কি সমস্যা শুনতে চাস?
চাই। আমার ধারণা তুমি এই পৃথিবীর একমাত্র সমস্যাবিহীন মহিলা। একটা পরিষ্কার রান্নাঘর, রান্নার জিনিসপত্র এবং ফ্রিজের ঠান্ডা পানি, এই কটা জিনিস পেলেই তোমার হয়ে গেল। জাহানারা বিছানা উঠে বসলেন। নবনী লক্ষ্য করল তার মা উত্তেজনায় অল্প অল্প কাঁপছেন। নবনী বলল, কী ব্যাপার মা? না, কোনো ব্যাপার না। তুই আমার সমস্যার কথা শুনতে চেয়েছিস, সমস্যা শুনে যা। থাক মা, আমি কিছু শুনতে চাচ্ছি না। তুমি এরকম করছো, আমার ভালো লাগছে না। মিলু বুয়া, তুমি মাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও তো। জাহানারা আবার শুয়ে পড়লেন। ক্লান্ত গলায় বললেন, তোর এবং শ্রাবণের বিয়ে হবার জন্য আমি অপেক্ষা করছি। বিয়ে হয়ে গেলে আমার দায়িত্ব শেষ। তখন কি? জাহানারা বললেন, এখন ঘর থেকে যা, কথা বলতে ভালো লাগছে না। জামিল সাহেব খুবই উত্তেজিত ভঙ্গিতে বসে আছেন, উত্তেজিত এবং আনন্দিত। সুরজ মিয়া চেয়ারম্যান একজন হরবোলা খবর দিয়ে এনেছেন। 40-45 মতো বয়স, বড় বড় চোখ, ভয়ঙ্কর রোগা। অতিরিক্ত লম্বার কারণেই বোধ হয় খানিকটা কুঁজো, খালি পা, সবুজ একটা লুঙ্গি পরনে। এই শীতেও গায়ে পাতলা একটা ফতুয়া ছাড়া কিছু নেই। নবনী এসে বসল বাবার পাশের চেয়ারে। শ্রাবণী এলো খোঁড়াতে খোঁড়াতে। শাহেদও আছে। সে একটু দূরে বসেছে, মনে হয় তেমন উৎসাহ বোধ করছে না। দুটি পাজেরো জিপে অতিথি যারা এসেছিলেন তারা একদল চলে গেছেন, অন্য একটা দল এখন আছেন। মনে হয় তারা থেকে যাবেন। শ্রাবণী বলল, ব্যাপার কি? সুরজ মিয়া বললেন, ব্যাপার নিজের কানে শুনেন আম্মা। এর নাম মোস্তাক হরবোলা। দুনিয়ার যত ডাক আছে মোস্তাক জানে। বাড়ি নবীনগড়, খবর দিয়ে আনছি। মোস্তাক কদমবুসি করতে এগিয়ে এলো। নবনী কি সর্বনাশ বলে লাফিয়ে সরে যেতে গিয়েও সরে যেতে পারল না। মোস্তাক শুধু যে নবনী এবং শ্রাবণীকে সালাম করলো তা নয়, উপস্থিত সবাইকে আরেক দফা করল। কেউ তেমন আপত্তি করছে না, সবাই মজা পাচ্ছে। সুরজ মিয়া বললেন, মোস্তাক শুরু করো। মোস্তাক দুহাত দিয়ে মুখ ঢাকল। হরবোলার ডাক দেবার সময় মুখ দেখানোর নিয়ম নেই, হাত দিয়ে মুখ ঢেকে রাখতে হয়। মোস্তাক যন্ত্রের মতো গলায় বলল, উপস্থিত হাজেরাইন, আমার নাম হরবোলা মোস্তাক, বাড়ি নবীনগড়, পিতার নাম ইশাক আলী, মা আমেনা বেগম। এখন শুনবেন পাখির ডাক। পাখির মধ্যে সেরা পাখি হলো কাউয়া। ভদ্র সমাজ দ্বারে বলে কাক, কা কা কা। মোস্তাক কাকের ডাক ডাকতে লাগলেন। নবনী এবং শ্রাবণী স্তম্ভিত। এ তো সত্যি কাকের ডাক, মানুষের ডাকে হতেই পারে না। কোনো মানুষের পক্ষে কাকের এমন ডাক অনুকরণ করা সম্ভব নয়। ভদ্র সমাজ কাকের বন্ধু হইল গিয়া আপনার কোকিল পক্ষী, দেখতে কাকের মতো, চেহারা আসল না। ভদ্র সমাজ আসল হইল গুণ। এইবার শুনেন কোকিল পক্ষীর ডাক। মোস্তাক কোকিলের ডাক ডাকতে শুরু করলো। শ্রাবণী মুগ্ধ গলায় বলল, আশ্চর্য, খুবই আশ্চর্য হবার মতো ব্যাপার। ভদ্র সমাজ উপস্থিত হাজেরাইন, কোকিল পক্ষীর ডাক এক মতন না, এক এক সময়ে এক এক মত। শীতকালে এক ডাক ডাকে, গরমকালে পৃথক এক ডাক ডাকে। হরবোলা মোস্তাক বিভিন্ন ঋতুতে কোকিলের ডাক ডাকল। শ্রাবণী আবার বলল, আশ্চর্য, খুবই আশ্চর্য হবার মতো ব্যাপার। পাখির পর হলো পশুর ডাক, গরু, ছাগল, শেয়াল। তারপর হলো পতঙ্গের ডাক, ঝিঝি পোকা, মৌমাছি, মশা, বলতা। জামিল সাহেব বললেন, তুমি বাঘের ডাক পারো না? জি না স্যার, বাঘের ডাক কোনোদিন শুনি নাই, শুনলে পারবো। সুরজ মিয়া বললেন, একবার শুনলেই পারবে, বড়ই ওস্তাদ। এ স্যার মানুষের ডাকও পারে। নবনী বলল, মানুষের ডাক আবার কি? মোস্তাক আলী বলল, আছে, মানুষের ডাকও আছে। শ্রাবণী বলল, দেখি শোনান তো, আমি মানুষের ডাক শুনতে চাই। শুনলে আপনার রাগ হইবেন। শ্রাবণী বিস্মিত হয়ে বলল, কি অদ্ভুত কথা, শুনলে রাগ হব কেন? মোস্তাক সঙ্গে সঙ্গে অবিকল শ্রাবণীর মতো গলায় বলল, কি অদ্ভুত কথা, শুনলে রাগ হব কেন? সবাই বিস্ময়ে দীর্ঘ সময় চুপ করে রইল। সবার আগে কথা বললেন জামিল সাহেব। তিনি হতচকিত গলায় বললেন, মানুষের ভয়েসের এমন রিপ্রোডাকশন যে হতে পারে আমার ধারণা বাইরে ছিল, অবিশ্বাস্য। তিনি মানিব্যাগ বের করে দুটা
নতুন 100 টাকার নোট এগিয়ে দিলেন। মোস্তাক আবার কদমবসি করে টাকা নিল। কদমবসি একজনকে করল না, সবাইকে করল। সুরজ মিয়া তৃপ্ত গলায় বললেন, এর চেহারা ভালো মানুষের মতো, কিন্তু আসলে বিরাট বদ। কেউ মারা গেলে সে করে কি, রাত দুপুর ওই বাড়িতে উপস্থিত হয়, মরা মানুষের গলায় ওই বাড়ির লোকজনের নাম ধরে ডাকে। বাড়ির ভেতরে তখন ভয়ে কান্নাকাটি শুরু হয়ে যায়। কত মার খেয়েছে বলার নাই, একবার তো মারতে মারতে হাত ভেঙে গেল। মোস্তাক আলী মনে হচ্ছে তার মার খাওয়ার কথা শুনে খুব মজা পাচ্ছে, খিক খিক করে হাসছে। শ্রাবণী বলল, বাবা, আমি ওনার পারফরমেন্সে মুগ্ধ হয়েছি। আমি কি আমার নিজের পক্ষ থেকে ওনাকে কিছু গিফট দিতে পারি? অবশ্যই পারো। শ্রাবণী গিফট আনার জন্য উঠে গেল। নবনী লক্ষ্য করল শ্রাবণী এখন আর খুঁড়িয়ে হাঁটছে না, ঠিক মতোই হাঁটছে। মনে হয় পায়ের ব্যথা সেরে গেছে। শ্রাবণী সঙ্গে সঙ্গে ফিরে এলো। তার হাতে দুটা 500 টাকার নোট। সে মোস্তাক আলীর দিকে নোটগুলো এগিয়ে দিয়ে বলল, আমার এই উপহার গ্রহণ করলে আমি খুব খুশি হব। মোস্তাক চোখ বড় বড় করে সবার দিকে তাকাচ্ছে, হাত বাড়াচ্ছে না। সে পুরোপুরি হকচকিয়ে গেছে। জামেল সাহেব বললেন, ও দিচ্ছে, তুমি নিচ্ছ না কেন, নাও। মোস্তাক তৎক্ষণাৎ টাকা নিয়ে শিশুদের মতো শব্দ করে কাঁদতে শুরু করলো। সে তার দীর্ঘজীবন একসঙ্গে কখনো এত টাকা পায়নি। শ্রাবণী দাঁড়ালো না, নিজের ঘরে চলে গেল। সুরজ মিয়া বিব্রত গলায় বলছেন, কাঁদছিস কেন রে গাদা, কান্না বন্ধ কর। মোস্তাক আলী আরও শব্দ করে কাঁদতে লাগলো। সুরজ মিয়া মোস্তাকের হাত ধরে তাকে বাইরে নিয়ে এলেন। শ্রাবণীর ঘরের দরজা বন্ধ। জামিল সাহেব দরজায় টোকা দিয়ে বললেন, আসবো মা? শ্রাবণী বলল, এসো বাবা। জামিল সাহেব ঘরে ঢুকলেন। মেয়ের বিছানায় পা তুলে বসলেন, তার হাতে জ্বলন্ত সিগারেট। তিনি বললেন, তোর ঘরে সিগারেট খাবার অনুমতি আছে তো? অনুমতি নেই, তবে তুমি খেতে পারো। জানালাটা ভালো খুলে দে, ধোয়া চলে যাক। শ্রাবণী জানালা খুলে দিল। জামিল সাহেব বললেন, তো সুন্দরবনে বাঘের খবর চলে এসেছে। লাস্ট সেন্সাস রিপোর্ট, বাঘবাঘিনীর সংখ্যা সবই আছে, এই সঙ্গে স্পটেড ডিয়ারের সংখ্যাও আছে। এই নে, কাগজটা লেখা। থ্যাঙ্কস বাবা, মেনি থ্যাঙ্কস। জামিল সাহেব সিগারেট একটা লম্বা টান দিয়ে বললেন, নবনীকে দেখছি না, নবনী কোথায়? শাহেদ ভাইয়ের সঙ্গে নদীর দিকে হাঁটতে গেছে। ওদিকে সারাদিন হাঁটাহাঁটির মধ্যেই আছে। তোর হাঁটতে ভালো লাগে না? না। তোর পায়ের অবস্থা কি, ব্যথা সেরেছে? হুম। জামিল সাহেব চুপচাপ সিগারেট টানতে লাগলেন। শ্রাবণী বলল, বাবা, আমার মনে হয় তুমি আমাকে কিছু বলতে এসেছো। এখন বুঝতে পারছো না বলা ঠিক হবে কি না, দ্বিধার মধ্যে পড়েছ। বলে ফেলো। জামিল সাহেব বললেন, একটু আগে তুই যে কাণ্ডটা করেছিস তা আমার পছন্দ হয়নি, সে কথাই বলতে এসেছি। কোন কাণ্ডের কথা বলছো? হরবলাকে যে 1000 টাকা দিয়েছি সেটা? হ্যাঁ। 1000 কেন, ইচ্ছে হলে তুই 5000 টাকা দিবি, সেটা কোনো কথা না। কিন্তু যেখানে আমি 200 টাকা দিয়েছি সেখানে তুই আমাকে ডিঙিয়ে 1000 টাকা দিলি, তুই আমাকে ছোট করলি। বাবা, আমি ওর কাণ্ড কারখানা দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি ভেবেছিলাম আমরা যেমন মুগ্ধ হয়েছি তুমিও লোকটাকে ঠিক সেরকম মুগ্ধ করবে, কিন্তু তুমি তাকে মাত্র 200 টাকা দিলে। আমার মনটা খারাপ হয়ে গেল। এই দরিদ্র দেশে 200 টাকা মাত্র না মা, তোর কাছে মাত্র মনে হয়, ওর কাছে এই ছিল অপ্রত্যাশিত। ও প্রচণ্ড রকম খুশি হয়েছিল। হ্যাঁ, খুশি অবশ্য হয়েছিল, কিন্তু তুমি তার খুশি হবার ক্ষমতা অতিক্রম করতে পারোনি। আমি করেছি। 1000 টাকা পেয়ে কীরকম ভেউ ভেউ করে কাঁদছিল। ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গেল। যে কাজটা আমি করলাম সে কাজটা তুমি কেন করলে না বাবা? তোমার তো অনেক টাকা, তোমার তো টাকার কোনো অভাব নেই। টাকা থাকলেই সবসময় এমন দেয়া যায় না। পাবলিক ফিগারদের সব দিকে চোখ রাখতে হয়। সবাই বলবে জামিল সাহেব 2 হাতে টাকা ছড়ায়, কোথায় পায় এত টাকা? কে কি ভাববে না ভাববে তাই মেনে আমাদের চলতে হবে? তোমাকে না চললেও হবে, কিন্তু আমাকে চলতে হবে। শ্রাবণী নিচু গলায় বলল, বাবা, আমি তোমাকে হাট করে থাকলে ক্ষমা চাচ্ছি। আমি না, কিন্তু আমার ভাগ্য এত খারাপ যে আমি সবাইকে হাট করি। জামিল সাহেব উত্তরতে বললেন, আচ্ছা ঠিক আছে, এটা এমন কিছু না, লেট আস ফরগেট ইট। শ্রাবণী কাঁদছে। বাবা কঠিন কিছু বললেই তার চোখে পানি আসে।
একটু আগে চাঁদ উঠেছে, আলো এখনো স্পষ্ট হয়নি। স্বপ্ন স্বপ্ন আলো। নবনী এবং শাহেদ হাঁটছে। নবনী তার অভ্যাস মতো মাটির দিকে তাকিয়ে হাঁটছে। পায়ের নিচে চকচকে সাদা বালি। নবনী মনে হচ্ছে চিনির দানার উপর দিয়ে হাঁটছে। খানিকটা বালি এনে জিভে ছোঁয়ালে মিষ্টি লাগবে। নবনী নিচু হয়ে কিছু বালি হাতে নিল। শাহেদ বলল, কি করছো? কিছু করছি না, বালি নিয়ে খেলছি। তুমি হাতে নিয়ে দেখো কি ঝকঝকে বালি। হাত পাতো, তোমার হাতে কিছু বালি দিয়ে দিই। শাহেদ বলল, শ্রাবণের মধ্যে তো আছেই, তোমার মধ্যেও অনেক ছেলে মানুষে আছে। নবনী বলল, আমাদের সবার মধ্যে আছে, তোমার মধ্যেও আছে। থাকলেও চাপা পড়ে আছে, পাথর চাপা। পাথরটা সরিয়ে ফেলো, তারপর আমার সঙ্গে কিছু ছেলে মানুষই করো। শাহেদ হাসতে হাসতে বলল, কি করতে বলছো? তোমার যা ইচ্ছে হয় তাই করো। জুতা খুলে ফেলে চলো আমরা ওই চরে চলে যাই। মাঝখানে পানি খুব অল্প, হাঁটু পানিও না। চলো যাই। তারা চরে গিয়ে উঠল। চরের বালি আরও পরিষ্কার, ঝকঝক করছে। নবনী বলল, তোমার কাছে কি মনে হচ্ছে না সাদা চাদর বিছানো? আমার কাছে বালির বিছানাই মনে হচ্ছে। ছেলেরা বাইনাচার প্র্যাকটিক্যাল ধরনের হয়। কল্পনাবিলাস ছেলেদের এমনিতেই কম। আমার আরও কম। আমি হলাম ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ী মানুষের কল্পনা শক্তি থাকে না? খুব কম থাকে। তুমি একজন কবি সাহিত্যিকের নাম বলতে পারবে যে ব্যবসায়ী ছিল? চরের বালি দেখে আমার জানতে ইচ্ছা হচ্ছে বাণিজ্যিকভাবে এই বালি নিয়ে বিক্রি করা যায় কিনা। কেন বাজে রসিকতা করছো? এসো বসি। তোমার সুন্দর শাড়ি নষ্ট হয়ে যাবে না? হোক নষ্ট। তারা পাশাপাশি বসল। নবনী হালকা গলায় বলল, তুমি হঠাৎ চলে আসায় আমি যে কী পরিমাণ খুশি হয়েছি তা কোনোদিন তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার ছুটিটাই অন্যরকম হয়ে গেছে। তোমার ভাবভঙ্গি দেখে আমি অবশ্য কিছুই বুঝতে পারিনি। শ্রাবণী বরং অনেক হইচই করেছে। আমি শ্রাবণীর মতো না। আনন্দিত হলেও চুপ করে থাকি, কষ্ট পেলেও চুপ করে থাকি। গাছের মতো? হ্যাঁ, গাছের মতো। নিজের আনন্দ বা দুঃখের কোনো কথাই কাউকে জানাতে ইচ্ছে করে না। শাহেদ সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, একজন কেউ বোধ হয় থাকা দরকার, যাকে সব বলা যায়। হয়তো দরকার। আমি ঠিক করেছি কি জানো, আমি সারা জীবনে শুধু একজন মানুষ রাখবো, যাকে সব কিছু বলবো। কখনো দ্বিতীয় কেউ থাকবে না। সে ভাগ্যবান একজনটি কি আমি? নবনী ছোট নিঃশ্বাস ফেলে বলল, এখনো ঠিক জানি না। এখনো জানি না মানে? সত্যি জানি না। যে ছেলেটিকে তুমি দুদিন পর বিয়ে করতে চাচ্ছ, তাকে তুমি সব বলতে পারবে না? হয়তো পারবো, কিন্তু আমি এখনো জানি না। স্বামী হলেই তাকে সব কথা বলা যায় তা তো না। বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অনেক দূরত্ব থাকে। আমার বাবা মাকে দিয়ে দেখি, তারা দীর্ঘদিন পাশাপাশি বাস করছেন, রাতের পর রাত একই খাটে ঘুমাচ্ছেন। বাবার অসুখ হলে মা রাত জেগে সেবা করছেন। কিন্তু কি ভয়ঙ্কর দূরত্ব তাদের মধ্যে। আমার ধারণা মা সারা জীবন এমন কাউকে পাননি যাকে সব কথা বলতে পারেন। আবার বাবাও হয়তো কাউকে পাননি যাকে সব বলতে পারেন। তাদের হয়তো দরকার নেই। হ্যাঁ, তাও হতে পারে। তাদের হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার আছে। আমি একজন কাউকে আমার সব কথা বলতে চাই। শাহেদ সিগারেটের লম্বা টান দিয়ে বলল, আমাকে বিবেচনার মধ্যে রাখতে পারো। তোমার সব গোপন কথা শুনতে হলে কী সব গুণাগুণ থাকতে হবে তা অবশ্য জানি না। তুমি আমার কথাগুলো খুব হালকাভাবে নিচ্ছ। হালকাভাবে নিচ্ছি না নবনী, আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। তোমাকে আমি ঠিক বুঝতে পারি না। বুঝতে না পারার মতো কি করলাম? অনেক কিছুই তুমি করো। তুমি আমাকে কনফিউজ করতে চাও। একটা উদাহরণ দাও। থাক, উদাহরণ দিতে চাচ্ছি না। নবনী বলল, তোমার কিছু মনে পড়ছে না বলে উদাহরণ দিতে পারছো না। মনে পড়লে নিশ্চয়ই দিতে। শাহেদ বলল, মনে পড়লেও দিতাম না। উদাহরণ দেওয়া মানে ঝগড়া করা। আমি এখানে ঝগড়া করতে চাই না। আমি অন্য কিছু চাই। নবনী ক্ষীণ গলায় বলল, কী চাও? তোমার মনে হচ্ছে নিশ্চয়ই তুমি বলেছিলে আমি যা চাবো তাই পাবো। নবনী বলল, চলো ওঠা যাক, আমাদের নিতে আসছে। কে নিতে আসছে? রহমত ভাই আসছে, ওই দেখো। নবনী উঠে দাঁড়ালো। রহমত লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে। শাহেদ বলল, ওকে চলে যেতে বলো, আমার বসে থাকতে ভালো লাগছে। বসে আরও কিছুক্ষণ। নবনী বলল,
আমার বসে থাকতে ভালো লাগছে না, শীত লাগছে। শাহেদ বলল, মনে হচ্ছে হঠাৎ তুমি আমার উপর রেগে গেছো। তোমাকে রাগানোর মতো কিছু কি করেছি? নবনী জবাব দিল না। ডাকবাংলোর দিকে হাঁটতে শুরু করলো। পেছনে পেছনে শাহেদ আসছে। চাঁদের আলো এখন আরও পরিষ্কার হয়েছে। অস্পষ্ট ছায়া ছায়া ভাব দূর হয়েছে। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, দ্বিতীয় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।